আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ফটোসিনথেসিসের যে আলোক নির্ভর পর্যায়টা ছিল সেটা সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। তো আজকে আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের যেই আলোক নিরপেক্ষ পর্যায় বা ডার্ক ফেজ যেটাকে বলা হয়, বা কেলভিন চক্র যেটাকে বলা হয়, বা সি3 চক্র যেটা আমরা চিনি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখব যে ফটোসিনথেসিসের আলোক নিরপেক্ষ পর্যায়ের কেলভিন চক্র। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে মেইনলি কেলভিন চক্রের মধ্যে কি হয়? মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আলোক নির্ভর পর্যায় এটিপি আর এনএডিপিএইচ প্রাপ্তি হয়েছে, ওইগুলো ব্যবহার করে কেলভিন চক্রের মাধ্যমে মূলত গ্লুকোজ অর্থাৎ সুগার তৈরি করা। আমরা গতদিন দেখেছি যে আলোক নির্ভর পর্যায়ের যে রিয়েকশনস গুলা ওইগুলা মূলত হয়েছিল ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে। আর আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলো বা কেলভিন চক্রটা হবে স্ট্রমার মধ্যে। অর্থাৎ এটা যদি আমাদের মেমব্রেনের ভিতরে হয় আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়াগুলো, আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়াগুলো হবে আমাদের স্ট্রমার মধ্যে। তো মেইনলি কি হয় আলোক নির্ভর পর্যায়ের মধ্যে? আলো পানি ব্যবহার করে মূলত প্রাপ্তি হয়েছিল অক্সিজেন, এটিপি আর হচ্ছে এনএডিপিএইচ। এইখানে এই এটিপি আর এনএডিপিএইচ কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইড একত্রিত হয়ে মূলত কেলভিন চক্র সম্পন্ন করে তৈরি করা হচ্ছে আমাদের সুগার বা গ্লুকোজ। উপজাত হিসেবে বের হবে এডিপি বা অ্যাডেনিন ডাইফসফেট এবং এনএডিপি প্লাস। এখন আমরা জানবো হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক নিরপেক্ষ পর্যায়ের যে কেলভিন সাইকেলটা রয়েছে সেটা সম্পর্কে। আলোক নিরপেক্ষ পর্যায়ের এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র। এই চক্র সম্পন্নকারী উদ্ভিদগুলোকে বলা হয় সি3 উদ্ভিদ। সি3 উদ্ভিদ বলতে আমরা সাধারণত বুঝি আম গাছ এবং কাঁঠাল গাছ, এরকম উদ্ভিদগুলোকে। তো এই কেলভিন চক্রটা মূলত ক্লোরোপ্লাস্টের স্ট্রমার মধ্যে সংঘটিত হয়। আমরা দেখেছি যে আলোক নির্ভর পর্যায়টা সম্পন্ন হয়েছিল ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মেমব্রেনে, আর এটা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রমাতে। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের মূলত কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে গ্লুকোজে পরিণত করা। এই প্রক্রিয়াটা মূলত 4টা ধাপে হয়ে থাকে। প্রথম ধাপ হবে কার্বন ফিক্সেশন অর্থাৎ কার্বক্সিলেশন, কার্বন যোগ হবে। 2 নম্বর হবে ফসফোরাইলেশন, ফসফেট যোগ হবে। 3 নম্বর হবে হচ্ছে রিডাকশন অর্থাৎ বিজারণ হবে। এবং ফাইনালে রিজেনারেশন অফ আরইউবিপি অর্থাৎ আরইউবিপি পুনরায় উৎপাদন হবে। এই প্রসেসগুলোর মাধ্যমে মূলত এই কেলভিন চক্রটা সম্পন্ন হয়ে থাকে। তো প্রথমে এই কেলভিন চক্রের মধ্যে এখানে একটা যৌগ থাকে আর ইউবিপি, এটা ফুল ফর্ম হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট অর্থাৎ রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটা মূলত আমাদের একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ। এটার সাথে একটা কার্বন যুক্ত হয়, এখানে কার্বন ডাই অক্সাইড এসে এটার সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী যৌগ তৈরি করে। এই কার্বনটা এটার সাথে যুক্ত করতে মূলত সাহায্য করে একটা এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। এই রুবিস্কো হচ্ছে মূলত কার্বক্সিলেশনের জন্য কাজ করে। পৃথিবীর সবচেয়ে দামি এনজাইমগুলোর মধ্যে রুবিস্কো হচ্ছে অন্যতম। তো 5 কার্বন বিশিষ্ট আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে একটা 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী যৌগ। মনে রাখতে হবে এখানে মূলত 3 অণু আরইউবিপি থাকে, এখানে 3 অণুর সাথে 3 অণু কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, অর্থাৎ এখানে মোট আনস্টেবল বা কিটো অ্যাসিড তৈরি হয় 3 অণু একসাথে। তো এখানে একটা আনস্টেবল কিটো অ্যাসিড তৈরি হলো বা অস্থায়ী যৌগ তৈরি হলো 6 কার্বন বিশিষ্ট, এটা পানির মাধ্যমে ভেঙে যায়, অর্থাৎ ভেঙে হাইড্রোলাইসিসের মাধ্যমে ভেঙে গিয়ে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, অর্থাৎ 2 অণু, অর্থাৎ একটা কিটো অ্যাসিড থেকে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে।
এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মূলত 3 কার্বন বিশিষ্ট একটা স্থায়ী যৌগ। যেহেতু এই চক্রের প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এই চক্রটার নাম দেওয়া হয়েছে C3 চক্র। ঠিক আছে, তো এই অস্থায়ী যৌগ থেকে 2 অণু 3 কার্বন বিশিষ্ট স্থায়ী যৌগ তৈরি হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে অ্যাসিড পর্যন্ত আমাদের ছিল হচ্ছে কার্বন ফিক্সেশন, প্রথম ধাপ। এখন এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে আমাদের যুক্ত হবে এটিপি। এটিপি ভেঙে আমাদের এডিপি হইব, একটা ইনঅর্গানিক ফসফেট মুক্ত হবে। এই ইনঅর্গানিক ফসফেট এটার সাথে যুক্ত হয়ে তৈরি করবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এখানে একটা ফসফেট যোগ হয়েছে। মনে রাখতে হবে ফসফেট যোগে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমটার নাম হচ্ছে কাইনেস। তো এখানে এই 3PGA থেকে তৈরি হবে 2 অণু 3 কার্বন বিশিষ্ট 1,3-বিসফসফোগ্লিসারিক। এই যৌগটাও 3 কার্বন বিশিষ্ট 2 অণু। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ফসফোরাইলেশন অর্থাৎ ফসফেট যোগ। এরপরে ধাপ হচ্ছে রিডাকশন অর্থাৎ বিজারণ। এখান থেকে আমাদের ডিহাইড্রোজেনেস এনজাইমের প্রভাবে হাইড্রোজেন বিজারিত হয়ে এখানে মূলত NADPH+ থেকে হবে NADP+। অর্থাৎ হাইড্রোজেন বিজারিত হয়ে তৈরি করবে আমাদের গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এটাও ছিল 2 অণু, এটাও 2 অণু, এটাও হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট যৌগ 2 অণু তৈরি হলো। মনে রাখতে হবে আমরা মূলত এখানে একটা আরইউপির সাথে একটা আনস্টেবল যৌগের ব্যাখ্যাটা দিতেছি, আর ফুল ব্যাখ্যাটা একটু পরে বলতেছি। তো এখানে তৈরি হলো 1,3-গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এখান থেকে কিছু অংশ চলে যাবে আমাদের গ্লুকোজ তৈরিতে, আর কিছু অংশ চলে যাবে আমাদের হচ্ছে আরইউবিপি পুনরায় উৎপাদন করতে, অর্থাৎ আমাদের শেষ ধাপ রিজেনারেশন অফ আরইউবিপি। এভাবে মূলত ক্যালভিন চক্রটা সম্পন্ন হয়। প্রথম ধাপ হচ্ছে কার্বন ফিক্সেশন, অর্থাৎ এই যে আরইউবিপির সাথে যে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত একটা আনস্টেবল বা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করলো, এটা হচ্ছে আমাদের কার্বন ফিক্সেশন। 2 নাম্বার ধাপ হচ্ছে এখানে স্থায়ী যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হইলো, এটা হচ্ছে আমাদের ফসফোরাইলেশন পর্যায়। 3 নম্বর ধাপটা হচ্ছে আমাদের রিডাকশন। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন ডিহাইড্রোজেনেস এনজাইমের প্রভাবে বিজারিত হয়ে এখানে তৈরি করছে গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট হচ্ছে আমাদের 2 অণু 3 কার্বন বিশিষ্ট। এখান থেকে কিছু অংশ চলে যায় গ্লুকোজ তৈরি করতে, আর বাকি অংশ চলে যায় আরইউবিপি পুনরায় উৎপাদন করতে। এইটা হচ্ছে আমাদের রিজেনারেশন অফ আরইউবিপি। এই ছিল হচ্ছে আমাদের ক্যালভিন চক্র। এখন আমরা এই যে রিঅ্যাকশন গুলা, টোটাল এটিপি কত খরচ হইলো, টোটাল এনএডিপি কত খরচ হইলো, টোটাল কার্বন কত খরচ হইলো, কত কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হলো, এখন আমরা সেটা জানবো। তো এখন দেখবো হচ্ছে আমাদের যে ক্যালভিন চক্রের যে রিঅ্যাকশনস গুলো আছে ওই রিঅ্যাকশনস গুলা। তো আমরা ইতিমধ্যে দেখছি যে ক্যালভিন চক্রটা 4টা স্টেপে সম্পন্ন হয়। 1 নাম্বার স্টেপ হচ্ছে কার্বন ফিক্সেশন, 2 নাম্বার স্টেপ হচ্ছে ফসফোরাইলেশন, 3 নাম্বার হচ্ছে রিডাকশন, 4 নাম্বার হচ্ছে রিজেনারেশন অফ আরইউবিপি। তো প্রথমে আমরা দেখছি যে 3টা কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হয়েছে। তাহলে এখানে যদি 3টা কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হয় তাহলে 3টা আরইউবিপি থাকতে হবে, কারণ 3টা কার্বন ডাই অক্সাইড 3টা আরইউবিপির সাথে যুক্ত হয়ে তৈরি করব টোটাল 6 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ আমরা দেখছি যে একটা কার্বন ডাই অক্সাইড একটা আরইউবিপির সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন হয় অস্থায়ী কিটো অ্যাসিড। ওইটা ভাঙা 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এখানে যদি 3 কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, 3টা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, তাহলে 3টা আরইউবিপির সাথে যুক্ত হইয়া মোট 6 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। তো এই 6 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের তৈরি হবে হচ্ছে ফসফোরাইলেশন পর্যায়ে 6 অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ 6 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হতে হবে এখানে 6টা এটিপি। 6টা এটিপি যুক্ত হবে। এখন যেই এনজাইমটা যুক্ত করবে ওই এনজাইমটা হচ্ছে ফসফোগ্লিসারেট কাইনেস। মনে রাখতে হবে যে ফসফেট যুক্ত হওয়া বা মুক্ত হওয়া সম্পূর্ণ কাজটাই করে হচ্ছে আমাদের কাইনেজ এনজাইম। যেহেতু এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে
এটিপি অর্থাৎ একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হইতাছে, তাহলে এখানে কাজ করতেছে ফসফোগ্লিসারেট কাইনেজ, যুক্ত হয়ে তৈরি করতেছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ, তৈরি হলো 6 অণু, অর্থাৎ 6টা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে 6 অণু এটিপি যুক্ত হয়ে তৈরি করবে 6 অণু 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 6 অণু 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে হচ্ছে আমাদের 6 অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট। তাহলে এখানে 6 অণু NADP লাগবে, অর্থাৎ নেক্সট যে ধাপটা আছে রিডাকশন বা বিজারণ, এই বিজারণ ধাপটার মধ্যে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড 6 অণুর সাথে 6 অণু NADPH বিজারিত হয়ে তৈরি করবে হচ্ছে 6 অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট। আর যে এনজাইমটা এই বিজারণে সাহায্য করবে ওটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। তো এখানে তৈরি হচ্ছে আমাদের 6 অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এইখানে একটু বোঝার বিষয় আছে, ব্যাপারটা হচ্ছে এখান থেকে যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট আছে এটা হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট যৌগ, 2 অণু তৈরি হয়েছিল প্রথম ভাবে। এখান থেকে 2 অণু থেকে, তাহলে 2 অণুতে মোট কার্বন ছিল কয়টা? 6টা। এই 6টা কার্বন থেকে একটা কার্বন চলে যায় হচ্ছে আমাদের গ্লুকোজ তৈরি করতে, আর বাকি 5টা কার্বন চলে যায় হচ্ছে আমাদের আরইউবিপি পুনরায় উৎপাদন করতে। তাহলে এইখানে মোট কয়টা গ্লিসারলের 3 ফসফেট তৈরি হইলো? উত্তর হচ্ছে 6টা। তো 6টা থেকে 6টা থেকে টোটাল একবার করে মোট 3টা গ্লুকোজ অণু তৈরি করতে চলে যাবে 3টা কার্বন। তাহলে 6 অণু থেকে, তাহলে এখানে 6 অণু থেকে 3 কার্বন চলে যাবে হচ্ছে আমাদের গ্লুকোজ তৈরি করতে, আর বাকি 15টা কার্বন এখানে চলে আসবে 3 অণু আরইউবিপি তৈরি করতে। অর্থাৎ একটা আরইউবিপি তৈরি করার জন্য প্রয়োজন 5টা কার্বন। তাহলে এখানে 6 3 6 18, মোট 18টা কার্বন আছে। 18টা কার্বনের মধ্যে 3টা চলে যাবে গ্লুকোজ তৈরি করতে, আর মানে 3টা চলে যাবে হচ্ছে আমাদের গ্লুকোজ তৈরি করতে, আর বাকি যে 15টা থাইকা যাবে, কারণ ওই 15টা থেকে 3টা আরইউবিপি তৈরি হবে। এখন কথা হচ্ছে এই 3টা কার্বন দিয়ে তো আর গ্লুকোজ হয় না, গ্লুকোজ তো হচ্ছে কত কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে এই পুরা চক্রটা মোট 2বার চলতে হবে। যদি 2বার না চলে আমাদের গ্লুকোজ তৈরি হবে না, অর্থাৎ ক্যালভিন চক্র 2বার সম্পন্ন হলে আমাদের 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। তো এখান থেকে যে আমাদের 15 কার্বন বিশিষ্ট গ্লিসারলের 3 ফসফেট থাকবে, অর্থাৎ 5টা গ্লিসারলের 3 ফসফেট থাকবে। একটা তো টোটাল এখান থেকে চলে যাবে 3 কার্বন বিশিষ্ট, তাহলে 5টা গ্লিসারলের 3 ফসফেট। এখানে মোট 15 কার্বন, এই 15 কার্বন থেকে এখানে আরইউবিপি তৈরি হবে। আরইউবিপি তৈরি হবে হচ্ছে মোট কত অণু? 3 অণু। তো 3 অণু আরইউবিপি তৈরি হওয়ার জন্য এখানে মোট এটিপির প্রয়োজন কত? হচ্ছে 3 অণু। তাহলে এটিপির হিসাবটা যদি করা হয়, একবার ক্যালভিন চক্র রান করার জন্য এটিপি প্রয়োজন মোট 6 আর হচ্ছে 3, মোট এটিপির প্রয়োজন আমাদের 9 অণু, আর NADP প্রয়োজন হচ্ছে আমাদের 6 অণু। অর্থাৎ একবার এই সাইকেলটা রান করার জন্য আমাদের এটিপি প্রয়োজন 9 অণু, NADP প্রয়োজন 6 অণু, আর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন 3 অণু। এটা হচ্ছে একবার রান করার জন্য। তো একবার রান করাইলে তো আমাদের গ্লুকোজ তৈরি হয় না, আমাদের গ্লুকোজ তৈরি হওয়ার জন্য 2বার রান করাইতে হয়। অর্থাৎ একবার রান করাইলে এখানে 3টা কার্বন আসে, গ্লুকোজ তো আরো 3টা লাগে, ওই 3টার জন্য এটা পুরো সাইকেলটা 2বার রান করাইতে হয়। তো 2বার রান করাইলে আমাদের মোট কার্বনের প্রয়োজন হয় 6 অণু, মোট এটিপির প্রয়োজন হয় 18 অণু, মোট NADPH এর প্রয়োজন হয় আমাদের 12 অণু। তো এটাই হচ্ছে আমাদের যে সালোক সংশ্লেষণ পর্যায়ের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে ক্যালভিন সাইকেলটা, ওইটার যে মেকানিজম গুলো। আশা করি বুঝতে পারছো। কোথাও কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।